ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো। দেখো, আজকের এই সেশনে আমরা 40টি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করব এবং এতটাই ডিটেলসে আলোচনা করব যে আজকের এই ক্লাস থেকে তোমরা ধাতুবিদ্যা সম্পর্কে একটা বেসিক নলেজ পেয়ে যেতে পারো। তো সবার প্রথমে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে এমসিকিউ সেশনগুলো প্র্যাকটিস করার আগে তোমরা থিওরিটা পড়ে নাও। দেখো, তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি যে আগে থিওরি পড়ো, দেন এমসিকিউ প্র্যাকটিস করো। দেখো, বর্তমান দিনে যা পরিস্থিতি, তোমাকে সরকারি কলেজে র্যাঙ্ক করতে গেলে, সরকারি কলেজে চান্স পেতে গেলে তোমাকে কিন্তু যেমন থিওরিও পড়তে হবে, ঠিক তেমনই এমসিকিউটাকেও গুরুত্ব দিতে হবে। শুধু থিওরি পড়লেও যেমন চান্স পাবে না, শুধু এমসিকিউর উপর বেস করে প্রিপারেশন নিলেও কিন্তু তুমি চান্স পাবে না। এই দুটোকে সমান গুরুত্ব দিতে পারলেই তুমি কিন্তু সরকারি কলেজে র্যাঙ্কটা করতে পারবে। বিগত বছরে যারা এই টিপস ফলো করেছে তারাই সাকসেস পেয়েছে। তোমরা কিছু সাকসেসফুল স্টুডেন্টের সাথে কথা বলো, তারাও কিন্তু তোমাকে এই একই টিপস বলবে। তাই তোমাকে বলবো, তুমি যদি এই টিপসটা ফলো করতে পারো তাহলে একটা বেটার প্রিপারেশন তুমি কিন্তু নিতে পারবে এবং তুমি এক্সাম শেষে রেজাল্ট বেরোনোর পর আমাকে জানিও যে স্যার আপনার টিপস কাজে লেগেছে। ঠিক আছে? তো আশা রাখবো এই এমসিকিউ সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে যে জার্মান সিলভার নিচের কোন কোন ধাতুর সংকর। ঠিক আছে, যে জার্মান সিলভার এই সংকর ধাতুটা, ঠিক আছে, এই চারটে ধাতুর মধ্যে কোনটার সংকর ধাতু। ঠিক আছে, তো দেখো জার্মান সিলভার কী কী নিয়ে গঠিত হয়। দেখো, জার্মান সিলভার গঠিত হচ্ছে নিকেল, কপার এবং জিঙ্ক। ঠিক আছে, এই তিনটে ধাতুর সমন্বয়ে কিন্তু জার্মান সিলভার গঠিত, মানে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তামা, দস্তা এবং নিকেল। ঠিক আছে, দেখো কোপার মানে হচ্ছে তামা, যারা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি, কোপার মানে হচ্ছে তামা এবং জিঙ্ক মানে হচ্ছে দস্তা, আর এনআই ফর হচ্ছে নিকেল। ঠিক আছে, এনআই হচ্ছে নিকেল। ঠিক আছে, তাহলে নিকেল, কোপার এবং জিঙ্ক এই তিনটে ধাতুর সমন্বয়ে গঠিত হচ্ছে জার্মান সিলভার, যেখানে কিন্তু নিকেলের পরিমাণটা সব থেকে বেশি থাকে। এতটাও ডিটেলসে প্রশ্ন আসে না, যে পার্সেন্টেজগুলো চাই এরকম প্রশ্ন খুব কম আসে, তবু তোমরা দেখে যেতে পারো। ঠিক আছে, যে জার্মান সিলভারে কিন্তু নিকেলের পরিমাণটা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তো মনে রাখবে এই জার্মান সিলভার বাসনপত্র, বিভিন্ন ফুলদানি, এইসব শৌখিন দ্রব্য প্রস্তুত করতে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে, যেটা হলো যে তোমাকে বলে দেবে যে নিচের চারটে ধাতুর মধ্যে কোনটা জার্মান সিলভারে উপস্থিত থাকে না, দিয়ে তোমাকে অপশানে সিলভার দিয়ে দেবে। ঠিক আছে, দেখো জার্মান সিলভার এই নামটার মধ্যে কিন্তু সিলভার রয়েছে, কিন্তু জার্মান সিলভারে কোনো মানে 1%ও সিলভার থাকে না, মানে সিলভার থাকেই না জার্মান সিলভারে। ঠিক আছে, তাই নামটা দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা থাকছে না। আমরা যদি জেনে থাকি যে জার্মান সিলভার নিকেল, কোপার এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত, তাহলে আমাদের প্রশ্ন ঘুরিয়ে আসুক না, আমাদেরকে আটকাতে পারবে না, তাই তো? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের ধাতু সংকরের মধ্যে কোনটিতে ম্যাগনেসিয়াম উপস্থিত। মানে এই চারটে ধাতু সংকর রয়েছে, এই চারটে ধাতু সংকরের মধ্যে কোনটিতে ম্যাগনেসিয়াম উপস্থিত। ঠিক আছে, তাহলে আমাকে কি হয়েছে, এই চারটে ধাতু সংকরে কিন্তু কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত সেগুলো কিন্তু আমাকে জানতে হবে। যদি আমি না জানি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবো না, তাই তো? তাহলে দেখো ব্রোঞ্জ, এই ব্রোঞ্জ ধাতু সংকরটা কোপার, টিন এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত। কি বললাম? কোপার, এসএন মানে হচ্ছে টিন। ঠিক আছে, টিন, কোপার, টিন এবং জিঙ্ক এই তিনটে ধাতুর সমন্বয়ে গঠিত হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, নেক্সট দেখো গান মেটাল। গান মেটাল হচ্ছে কোপার, টিন, জিঙ্ক এবং পিবি মানে হচ্ছে লেড। কি বললাম? পিবি মানে হচ্ছে লেড। ঠিক আছে, এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত হচ্ছে গান মেটাল। ডুরালুমিন, ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। ঠিক আছে, কি বললাম? অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত ডুরালুমিন। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম পাচ্ছি, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি যে ডুরালুমিনে ম্যাগনেসিয়াম উপস্থিত, তাই তো? তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? এবার আমরা দেখে নেব এই যে কলঙ্কহীন ইস্পাত
বা যেটাকে আমরা বলে থাকি স্টেনলেস স্টিল। কি বললাম? স্টেনলেস স্টিল। এটা কি নিয়ে গঠিত দেখে নাও। লোহা রয়েছে, সিআর মানে হচ্ছে ক্রোমিয়াম। কি বললাম? সিআর মানে ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়াম। এনআই মানে নিকেল এবং কার্বন। লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত এই কলঙ্কহীন ইস্পাত। ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রত্যেকে কিন্তু ভালোভাবে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কী কী পেলাম? ব্রোঞ্জ, যেটা কোপার, টিন এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তারপর ব্রোঞ্জের তৈরি আমরা বিভিন্ন মুদ্রা পাই, মেডেল পাই, থালা বাসন, অলঙ্কার রয়েছে, এইসব পাই আমরা। ঠিক আছে, গান মেটাল, গান মেটাল কী কাজে ব্যবহৃত হয়? বিভিন্ন মূর্তি নির্মাণ করতে ব্যবহৃত হয়, যেটা কি কি দিয়ে তৈরি বললাম? কোপার, টিন, জিঙ্ক এবং লেড। ডুরালুমিন, যেটা কিনে গঠিত? অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এই ডুরালুমিনের কিন্তু কাজটা পরীক্ষায় খুব আসে, যেটা উড়োজাহাজ এবং গাড়ির কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়, ডুরালুমিন। ঠিক আছে, এবং কলঙ্কহীন ইস্পাত বা যেটাকে আমরা বলি স্টেইনলেস স্টিল, সেটা হচ্ছে লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বনের সমন্বয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম? অপশান সি, ডুরালুমিন। কেননা ডুরালুমিনের মধ্যে ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে একটি ধাতুকে বায়ুমণ্ডলে ফেলে রাখলে এটির উপর সবুজ রঙের কার্বনেটের একটি আস্তরণ সৃষ্টি হয়। তাহলে সেই ধাতুটি কী? বলছে একটা ধাতু যেটাকে আমরা বায়ুমণ্ডলে ফেলে রাখছি, ফেলে রাখার ফলে তার উপর একটা সবুজ রঙের কার্বনেটের আস্তরণ পড়ছে। তো এই চারটে অপশানের মধ্যে সেই ধাতুটি কোনটি? তো মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান বি, কোপার। ঠিক আছে, তারপর দীর্ঘদিন যদি খোলা অবস্থায় কোপার নির্মিত কোনো বস্তুকে, ঠিক আছে, বা কোপারের যেসব সংকর ধাতু রয়েছে সেগুলো যদি আমরা দীর্ঘদিন ধরে খোলা হাওয়ায় রেখে দিই, তার উপর একটা সবুজ ছোপ পড়ে। কেন পড়ে? কেননা কোপারের সঙ্গে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় সবুজ বর্ণের বেসিক কোপার কার্বনেটের একটা আস্তরণ তৈরি হয়। এই যে সবুজ ছোপটা পড়ছে, এটাই হচ্ছে কোপার কার্বনেট। ঠিক আছে, যেটাকে আমরা প্যাটিনা বলে থাকি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? যদি আমরা কোপার নির্মিত কোনো বস্তু বা কোপারের সংকর ধাতুকে যদি দীর্ঘদিন ধরে আমরা খোলা হাওয়ায় রেখে দিই, তাহলে সে কোপারের সঙ্গে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এগুলো কিন্তু বিক্রিয়া করে বেসিক কোপার কার্বনেট তৈরি করছে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি প্যাটিনা। তাহলে মনে থাকবে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হলো? অপশান বি, কোপার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে লোহার আকরিকগুলোর মধ্যে, ঠিক আছে, লোহার আকরিকগুলোর মধ্যে কোনটিতে সর্বাধিক পরিমাণে লোহা থাকে? দেখো এখানে চারটে লোহার আকরিক দেওয়া রয়েছে। ঠিক আছে, এই চারটে আকরিকের মধ্যে কোনটিতে লোহার পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। ঠিক আছে, তো মনে রাখবে হেমাটাইট এটা হচ্ছে সব থেকে সেরা মানের লোহার আকরিক, যেখানে 70%, ঠিক আছে, 70% লোহা থাকে। ম্যাগনেটাইটে 60%-এর মতো, লিমোনাইটে 40-60% এবং সিডেরাইটে 40%-এরও কম। ঠিক আছে, তাহলে সব থেকে ভালো মানের লোহা হচ্ছে অপশান এ, হেমাটাইট। ঠিক আছে, তাহলে হেমাটাইট হচ্ছে সব থেকে ভালো লোহার আকরিক, মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে ছাপাখানায় ব্যবহৃত টাইপ মেটাল কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? তাহলে কি পেলাম? একটা সংকর ধাতু টাইপ মেটাল। ঠিক আছে, এটা কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত যেটা ছাপাখানায় ব্যবহৃত হয়? তাহলে আমরা টাইপ মেটাল কোন কাজে লাগে কিন্তু পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই ছাপাখানায় নিচের কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? তখন তুমি কি উত্তর বলবে? টাইপ মেটাল। ঠিক আছে, তাহলে এই টাইপ মেটাল কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? মনে রাখবে টাইপ মেটাল লেড, অ্যান্টিমনি এবং টিন, এই তিনটে ধাতুর সমন্বয়ে গঠিত হচ্ছে টাইপ মেটাল। এখানে পিবি মানে দেখো লেড, এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে, এবং এসএন মানে হচ্ছে টিন, আর এই পিবি মানে বললাম লেড। ঠিক আছে, তাহলে লেড, অ্যান্টিমনি এবং টিন এই তিনটে ধাতুর সমন্বয়ে গঠিত হচ্ছে টাইপ মেটাল। তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে গ্যালভানাইজেশন, ঠিক আছে, এই প্রসেসে কোন ধাতু ব্যবহৃত হয়? লোহা, রূপা, দস্তা এবং তামা। এই চারটে ধাতুর মধ্যে কোন ধাতুটা এই গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে?
তো আগে আমাকে জানতে হবে এই গ্যালভানাইজেশন প্রসেসটা কি। দেখো গ্যালভানাইজেশন প্রসেসটা হচ্ছে লোহার ওপর যে মরচে পড়ে, ঠিক আছে, যদি লোহাকে বা লোহজাত কোনো বস্তুকে যদি আমি দীর্ঘদিন আর্দ্র বায়ুতে ফেলে রাখি, মানে খোলা হাওয়ায় যদি রেখে দিই, তো তার উপর লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে, ঠিক আছে, যেটা হচ্ছে ওই ফেরিক অক্সাইডের আস্তরণ। যেমন কোপারের বস্তুতে কি বললাম, কোপার কার্বনেটের একটা স্তর পড়ছে সবুজ রঙের, তেমনি লোহার উপর লালচে বাদামি রঙের একটা ফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়ছে, ঠিক আছে। তো এই আস্তরণটা যাতে না পড়ে সেই জন্য কি হয়, লোহার তৈরি বস্তুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কি বললাম, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন, ঠিক আছে। তাহলে গ্যালভানাইজেশন প্রসেসে কোন ধাতু ব্যবহার করছি, অপশান সি দস্তা। দস্তা মানেই হচ্ছে জিঙ্ক, জেডেন বা জিঙ্ক, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি এই মোর্চে নিবারণ করার জন্য গ্যালভানাইজেশন করা হচ্ছে। তাহলে মোর্চে নিবারণের একটা উপায় হচ্ছে গ্যালভানাইজেশন প্রসেস। ঘুরিয়ে আমরা বলতে পারি, যদি কোনো পরীক্ষায় প্রশ্ন চলে আসে নিচের কোন পদ্ধতি অবলম্বন করে মরিচা নিবারণ করা যায়, দিয়ে তোমাকে অপশানে গ্যালভানাইজেশন দিয়েছে, তার সাথে আরও অনেক প্রসেস দিয়েছে, তখন তুমি কি অ্যান্সার করবে যে গ্যালভানাইজেশন, মানে গ্যালভানাইজেশন প্রসেস হচ্ছে এই মোর্চে নিবারণ করার জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, যেখানে লোহার তৈরি বস্তুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়। দেখো প্রকৃতিতে ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকে না, ঠিক আছে, তো সেগুলোকে নিষ্কাশন করে আনতে হয় কোনো না কোনো পদ্ধতি ইউজ করে। তো সেরকম সায়ানাইড পদ্ধতি নিচের কোন ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয়। মনে রাখবে সায়ানাইড পদ্ধতিতে সোনা বা রূপোকে কিন্তু এই নিষ্কাশন করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর, রূপো, ঠিক আছে। তাহলে এই সোনা এবং রূপোকে নিষ্কাশন করার জন্য কিন্তু এই সায়ানাইড প্রসেস ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে আতশবাজিতে নিচের কোন মৌলটি উজ্জ্বল সবুজ রঙের শিখা উৎপন্ন করে। দিয়ে দেখো চারটে মৌলের নাম দেওয়া রয়েছে। দেখো আমরা যে আতশবাজিগুলো দেখি বিভিন্ন কালারের হয়তো, তো সেখানে বিভিন্ন ধাতু ইউজ করা থাকে, ঠিক আছে। তো বলছে এরকম সবুজ শিখা উৎপন্ন করবে কোন ধাতুটা, এই চারটে ধাতুর মধ্যে কোনটা সবুজ শিখা উৎপন্ন করবে। তো মনে রাখবে যদি আমি বেরিয়াম ধাতু ইউজ করি তখনই কিন্তু উজ্জ্বল সবুজ শিখা পাবো আতশবাজি থেকে। যদি স্ট্রনসিয়াম ইউজ করা হয় তাহলে গাঢ় লাল শিখা উৎপন্ন হবে। যদি কোপার ইউজ করা হয় তাহলে নীল শিখা উৎপন্ন হবে। যদি সোডিয়াম ইউজ করা হয় তাহলে হলুদ শিখা উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান এ বেরিয়াম, ঠিক আছে। যদি আতশবাজিতে বেরিয়াম ধাতু ইউজ করা হয় তখনই কিন্তু সবুজ রঙের শিখা উৎপন্ন হবে। বুঝতে পারলে প্রত্যেকে যে আতশবাজির যে বিভিন্ন কালারগুলো আমরা দেখতে পাই সেখানে কিন্তু বিভিন্ন রকমের ধাতু ইউজ করা থাকে। তার জন্য মনে রাখবে সবুজ শিখার জন্য বেরিয়াম, লাল শিখার জন্য স্ট্রনসিয়াম, নীল শিখার জন্য কোপার ইউজ করা হয় এবং হলুদ শিখার জন্য সোডিয়াম ইউজ করা হয়। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নোক্ত বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই। এই চারটে এখানে বস্তু দেওয়া রয়েছে, বক্সাইট, ক্রায়োলাইট, ডলোমাইট এবং এপসম সল্ট। এই চারটের মধ্যে কোনটিতে অক্সিজেন নেই। তাহলে আমাকে কি, যদি আমরা এই সংকেতগুলো জানি তাহলে আমরা বুঝতে পারবো এর মধ্যে অক্সিজেন আছে না নেই, ঠিক আছে। তাহলে দেখো শুধু কিন্তু আকরিকগুলো পড়ে নিলেই হচ্ছে না, তার সাথে তার সংকেতও কিন্তু জানতে হচ্ছে, তাই তো। দেখো ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Al(F3)(3NaF), ঠিক আছে। বক্সাইটে দেখো Al2O3(2H2O), দেখো এখানে অক্সিজেন পেয়েছি কিন্তু। ডলোমাইট ম্যাগনেসিয়াম কার্বন MgCO3 এখানেও কিন্তু অক্সিজেন রয়েছে দেখো। এপসম সল্ট MgSO4 7H2O, এখানেও কিন্তু অক্সিজেন রয়েছে। তাহলে অক্সিজেন উপস্থিত নেই কোথায়, দেখো একমাত্র ক্রায়োলাইটের সংকেতটা দেখো Al(F3), এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, ফ্লোরাইড রয়েছে, সোডিয়াম রয়েছে, ফ্লুরিন রয়েছে, ঠিক আছে, কিন্তু অক্সিজেন নেই। তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের কি বলতে চেয়েছে প্রশ্নটাই, যে এই চারটে ধাতুর মধ্যে, চারটে বস্তুর মধ্যে
কোনটিতে অক্সিজেন উপস্থিত নেই? তাহলে আমাকে কি সংকেতটা কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু আমি এই প্রশ্নের উত্তর করতে পারবো না। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে মধ্যপ্রদেশ থেকে উত্তোলিত বক্সাইট আকরিক থেকে যে ধাতুটি নিষ্কাশিত হয় সেটি কি? ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, কপার এবং অভ্র। ঠিক আছে, তাহলে বলছে বক্সাইট আকরিক থেকে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, তাই তো? তো মনে রাখবে এই বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, তাই তো? বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, তাহলে নিশ্চয় যেগুলো অ্যালুমিনিয়ামের আকরিক হবে সেখান থেকেই আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারবো। তবে অ্যালুমিনিয়াম যদি খনিজ হতো তাহলে কিন্তু সেখান থেকে আমরা অ্যালুমিনিয়ামটা না পেতেও পারতাম, কারণ খনিজ থেকেই যে মানে ধাতুটা পাবো সবসময় নিষ্কাশন করে সেটা কিন্তু হয় না। ঠিক আছে, কিন্তু আকরিক থেকে আমরা ধাতুটা নিষ্কাশিত করতে পারবোই, সেই জন্য সেটা আকরিক। তাহলে এই বক্সাইটটা যে ধাতুর আকরিক হবে সেটাই যদি আমি জেনে থাকি তাহলে এই প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে এখানে বলছে বক্সাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত করা যায়, তাহলে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, তাহলে কি হবে? অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? মনে রাখবে যে ধাতুর আকরিক যেটা সেটা থেকে, সেই আকরিকটা থেকে সেই ধাতুটাই নিষ্কাশন করা যায়। ঠিক আছে, তাহলে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশিত করতে পারবো, গিবসাইট থেকেও পারবো, ক্রায়োলাইট থেকেও পারবো। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এই মধ্যপ্রদেশ থেকে এইসব প্রশ্নের কোনো ভ্যালু নেই, এটা প্রশ্নটাকে জাস্ট বাড়ানো হয়েছে, তাই তো? যে মধ্যপ্রদেশ থেকে বক্সাইটে থেকে অ্যালুমিনিয়াম পাচ্ছি বলে উত্তরপ্রদেশ থেকে পাবো না, এরকমটা নয়। বক্সাইটটা যেখানেই থাকুক আমি বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামই পাবো। ঠিক আছে, এখানে এই দেশের কোনো, এই রাজ্যের কোনো ভ্যালু নেই, যা সেটা প্রশ্নটাকে বাড়ানো হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে পিগ আয়রনে অশুদ্ধি রূপে কি ইউজ করা হয়? ঠিক আছে, পিগ আয়রনে অশুদ্ধি রূপে কোনটা ইউজ করা হয়? ম্যাঙ্গানিজ, কার্বন, সিলিকন না ফসফরাস? তো মনে রাখবে এই পিগ আয়রনেতে অশুদ্ধি রূপে কার্বন ইউজ করা হয়। ঠিক আছে, এবার কাঁচা লোহা বা ক্রুড আয়রন বা যেটাকে বলা হচ্ছে পিগ আয়রন, ঠিক আছে, এখানে কিন্তু কার্বনের পরিমাণটা বেশি থাকে। তারপর 3.8 থেকে 4.7% পর্যন্ত কিন্তু কার্বন থাকে। এটাকে বলা হচ্ছে কি কাঁচা লোহা বা ক্রুড আয়রন বা পিগ আয়রন। ঠিক আছে, এখানে কার্বনের পরিমাণটা খুব বেশি থাকে। ঠিক আছে, তাহলে মনে রাখবে তো এই পিগ আয়রনে অশুদ্ধ রূপে কী থাকে? কার্বন থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে দাঁতের ফাঁক বন্ধ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? জিঙ্ক অ্যামালগাম, টিন অ্যামালগাম, সিলভার অ্যামালগাম এবং অপশান দিতে আছে অ্যালুমিনিয়াম অ্যামালগাম। দেখো এই অ্যামালগাম জিনিসটা কি? কোনো ধাতু সংকরের যদি একটি উপাদান পারদ হয়ে থাকে তখনই তাকে আমরা সেটাকে অ্যামালগাম বা পারদ সংকর বলবো। ঠিক আছে, তো মনে রাখবে এই দাঁতের চিকিৎসায় সিলভার অ্যামালগাম, ঠিক আছে, সিলভার অ্যামালগাম ইউজ করা হয়। এখানে অ্যামালগামটা পুরোটা লেখা নেই, ঠিক আছে, সিলভার অ্যামালগাম মনে থাকবে। ঠিক আছে, যদি ধাতু সংকরে একটি উপাদান পারদ হয় তখনই আমরা সেটাকে বলবো অ্যামালগাম, মানে হচ্ছে পারদ সংকর। ঠিক আছে, তাহলে এই দাঁতের চিকিৎসাতে আমরা ব্যবহার করি সিলভার অ্যামালগাম। বোঝা গেল? এই অ্যামালগাম থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, এই একটু পরেই তোমরা পাবে, আমি এখন বলছি না, তখন আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যেটি ড্যাশের মিশ্রণে গঠিত। কোপার ও জিঙ্ক, টিন ও জিঙ্ক, কোপার ও টিন এবং অপশান দিতে আছে লোহা ও জিঙ্ক। তাহলে ব্রোঞ্জ কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? এখানে ব্রোঞ্জ হচ্ছে কোপার, টিন এবং জিঙ্ক, এই তিনটে ধাতুর সমন্বয়ে গঠিত। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে অপশানগুলো একটু ঠিকঠাকভাবে দেওয়া নেই, তিনটে অপশানে থাকা দরকার ছিল। তো মনে রাখবে কোপার, টিন এবং জিঙ্ক এই তিনটে ধাতুর সমন্বয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, তো এখানে কোপার এবং টিনের পরিমাণটা বেশি থাকে, সেই হিসাবে তুমি কিন্তু এখানে এটা কিন্তু অ্যান্সার করতে হবে। যদি এখানে কোপার ও জিঙ্ক দেখো, কোপার ও জিঙ্ক রয়েছে কিন্তু জিঙ্কের পরিমাণটা খুবই সামান্য থাকে, যদি অপশান এরকমই চলে আসে পরীক্ষাতে তখন কিন্তু তোমায় কোপার ও টিনটাই কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, ধরো জিঙ্কটা দেওয়া নেই অপশানেতে, এই অপশানগুলো এসেছে, তখন তোমাকে কিন্তু কোপার ও টিনটাই নিতে হবে, কেননা ব্রোঞ্জে কোপার এবং টিনের পার্সেন্টেজটাই বেশি থাকে, জিঙ্কের পার্সেন্টেজ কম থাকে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু অপশান সিটাও সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্নে।
বলছে নিচের কোনটির সংকর ধাতু বক্সাইট? তো ইজি প্রশ্ন, একটু আগে আমরা করলাম যে বক্সাইট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। ঠিক আছে, তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন সংকর ধাতুটি চুম্বক তড়িতে ব্যবহৃত হয়? ঠিক আছে, চুম্বক তড়িতে নিচের কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? ডুরালুমিন, স্টেইনলেস স্টিল, অ্যালনিকো এবং অপশান ডিতে আছে ম্যাগনেলিয়াম। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই এই প্রতিটা সংকর ধাতু কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত। ঠিক আছে, সেগুলো আগে দেখে নিই, তারপর কোনটা কি কাজে লাগে সেটা জেনে নেব। দেখো প্রথমে রয়েছে অ্যালনিকো। ঠিক আছে, এই অ্যালনিকো লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট। ঠিক আছে, কোবাল্ট এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত। দেখো এটা মনে রাখা তোমাদের টেকনিক বলছি, অ্যালনিকো, তাই তো অ্যালনিকো। তো এখানে দেখো এ মানে হচ্ছে কি মনে রাখবে অ্যালুমিনিয়াম, এল মানে হচ্ছে লোহা, এন মানে হচ্ছে নিকেল এবং কো মানে হচ্ছে কোবাল্ট। ঠিক আছে, তাহলে লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত অ্যালনিকো। ঠিক আছে, যেটা কৃত্রিম চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। এবার রয়েছে ডুরালুমিন। ডুরালুমিন অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত, যেটা উড়োজাহাজ ও গাড়ির কাঠামো প্রস্তুতিতে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত, যেটা লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এই স্টেনলেস স্টিল কী কী কাজে ব্যবহৃত হয় দেখে নাও। শল্য চিকিৎসার যন্ত্রপাতি তৈরিতে, বিভিন্ন যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, বন্দুক, ছুরি, কাঁচা এসব তৈরিতে কিন্তু স্টেনলেস স্টিল ইউজ করা হয়। এবার হচ্ছে ম্যাগনেলিয়াম। ম্যাগনেলিয়ামে কি থাকছে? ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে, যেখানে থাকছে কি ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং কি এটা কি হচ্ছে তুলা যন্ত্র, বিভিন্ন হালকা যন্ত্র এসব তৈরি করতে কিন্তু এই ম্যাগনেলিয়ামটা ব্যবহার করা হচ্ছে। তাই ম্যাগনেলিয়াম নামটার মধ্যে দেখো পেয়ে যাচ্ছ ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চারটে সংকর ধাতু। কী কী বললাম? অ্যালনিকো, ডুরালুমিন, স্টেইনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত এবং হচ্ছে ম্যাগনেলিয়াম। ঠিক আছে, এগুলো কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত এবং কী কী কাজে লাগে তোমাদের কিন্তু আমি বলে দিলাম। তাহলে বলছে কি কোন ধাতুটি, কোন সংকর ধাতুটি চুম্বক তৈরি করতে সাহায্য করছে? কি পেলাম একটু আগে? অ্যালনিকো। তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোনটি লোহার বিশুদ্ধতম রূপ? ঠিক আছে, স্টিল, কাস্ট আয়রন, পিগ আয়রন এবং রট আয়রন। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটি লোহার বিশুদ্ধতম রূপ? দেখো কাস্ট আয়রন, রট আয়রন এবং স্টিলে ঠিক আছে কত পার্সেন্ট থাকে দেখে নাও। লোহা থাকছে কাস্ট আয়রনে থাকছে 2 থেকে 4%। ঠিক আছে, রট আয়রনে থাকছে 0.1 থেকে 0.15% এবং স্টিলে থাকছে 0.15 থেকে 1.5% কার্বন থাকছে। ঠিক আছে, তাহলে কোনটি বলছে লোহার বিশুদ্ধতম? তাহলে কাস্ট আয়রনে কিন্তু দেখো সব থেকে বেশি কার্বন থাকছে, মানে অশুদ্ধি থাকছে, তাই তো। তাহলে কি কাস্ট আয়রনটা সব থেকে অশুদ্ধ লোহা। এবং দেখো রট আয়রন এখানে দেখো সব থেকে কম 0.1 থেকে 0.15, তাই তো। রট আয়রন হচ্ছে সব থেকে বিশুদ্ধ লোহা। ঠিক আছে, তাহলে আমাকে লোহার বিশুদ্ধতম রূপটাই চেয়েছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, কেননা রট আয়রনে কার্বনের পার্সেন্টেজ কত বললাম? 0.1 থেকে 0.15%। এখানে অশুদ্ধি রয়েছে এইটা, আর এখানে এই কাস্ট আয়রনে অশুদ্ধি রয়েছে কত? 2 থেকে 4%। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সব থেকে অশুদ্ধ, এটা অশুদ্ধতম লোহা। ঠিক আছে, আর এটা হচ্ছে বিশুদ্ধতম লোহা। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে টর্চ, ইলেকট্রিক ট্রিমার ইত্যাদিতে যে চার্জেবল ব্যাটারি ব্যবহৃত হয় তাতে তড়িৎদ্বার রূপে কি উপস্থিত থাকে? লোহা ও ক্যাডমিয়াম, নিকেল ও ক্যাডমিয়াম, লেড পারক্সাইড ও লেড এবং অপশান ডিতে জিঙ্ক ও কার্বন। মনে রাখবে এতে তড়িৎদ্বার হিসাবে উপস্থিত থাকে নিকেল ও ক্যাডমিয়াম। ঠিক আছে, এই টর্চ, ইলেকট্রিক ট্রিমার এইসবেতে যে চার্জেবল ব্যাটারি থাকে, যে ইউজ করা চার্জেবল ব্যাটারিগুলো, সেখানে কিন্তু তড়িৎদ্বার রূপে নিকেল এবং ক্যাডমিয়াম উপস্থিত থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে গ্যালেনা
নিচের কোনটির আকরিক? লোহা, সোনা, লেড এবং অপশান ডিতে আছে ক্যালসিয়াম। তো মনে রাখবে গ্যালেনা হচ্ছে লেডের আকরিক। ঠিক আছে, লেডের আকরিক হচ্ছে গ্যালেনা, লেড বা সীসা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে চ্যালকোপাইরাইটস নিচের কোন ধাতুর আকরিক? চ্যালকোপাইরাইটস বা কোপার পাইরাইটিস। ঠিক আছে, এটি নিচের কোন ধাতুর আকরিক? মনে রাখবে এটি হচ্ছে কোপারের আকরিক। ঠিক আছে, তাহলে কোপারের প্রধান আকরিক কী কী রয়েছে আবার দেখে নিই। দেখো কোপারের প্রধান আকরিক রয়েছে কোপার পাইরাইটিস, কোপার গ্লান্স, মেলাকাইট এবং কিউপ্রাইট। এই সংকেতগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, কেন তোমাদের এই সংকেতে কী টাইপের প্রশ্ন আসে আমি একটু আগেই তোমাদের দেখালাম। ঠিক আছে, তাহলে কোপারের প্রধান আকরিকগুলো কী কী পেলাম? কোপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটস, কোপার গ্লান্স, মেলাকাইট এবং কিউপ্রাইট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে ট্রানজিস্টারে নিচের যে ধাতুটি ব্যবহৃত হয় সেটি কোনটি? থোরিয়াম, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ। এই চারটে ধাতুর মধ্যে কোনটি ট্রানজিস্টারে ব্যবহার করা হয়? মনে রাখবে ট্রানজিস্টারে জার্মেনিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, আর মনে রাখবে এই প্রসঙ্গে সিলিকন এবং জার্মেনিয়াম এই মৌলগুলি অর্ধপরিবাহী হিসাবে কাজ করে। ধরো পরীক্ষার প্রশ্ন চলে এলো নিচের চারটি মৌলের মধ্যে কোনটি অর্ধপরিবাহী হিসাবে কাজ করে, তখন সেখানে অপশানে কিন্তু সিলিকন, জার্মেনিয়াম থাকবে, তোমরা যে কোনো একটা সঠিক উত্তর করে আসবে। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টারে জার্মেনিয়াম ইউজ করা হচ্ছে এবং সিলিকন ও জার্মেনিয়াম অর্ধপরিবাহী হিসাবে কাজ করছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে সন্ধিগত মৌল নয় এমন কোন মৌলটি কাঁসায় উপস্থিত থাকে? সন্ধিগত মৌল নয়, ঠিক আছে, তো এরকম মৌলের মধ্যে কোনটি কাঁসায় উপস্থিত থাকে? কোপার, কোবাল্ট, ক্রোমিয়াম এবং অপশান ডিতে আছে টিন। তাহলে আগে আমাদের জানতে হবে সন্ধিগত মৌল কোনগুলি। দেখো সন্ধিগত মৌল হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, নিকেল, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কোপার এবং জিঙ্ক। এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। পর্যায় সারণী 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কিন্তু সন্ধিগত মৌল। ঠিক আছে, তো এবার দেখো কাঁসা বা বেল মেটাল। ঠিক আছে, কাঁসার কিন্তু আরেকটা নাম রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় হয়তো কাঁসা না এসে বেল মেটাল চলে এলো। ঠিক আছে, তো এই নামটা কিন্তু মনে রাখবে। তো বলছে সন্ধিগত মৌল নয় এরকম কোন মৌলটি কাঁসায় উপস্থিত থাকে? তো দেখো কাঁসা হচ্ছে কোপার এবং টিন, এই দুটো ধাতুর সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তাহলে দেখো কোপার কিন্তু সন্ধিগত মৌল আমরা পেয়েছি, তো আমাকে প্রশ্নে বলেছে সন্ধিগত মৌল নয় এরকম মৌলটাকে কোনটা যেটা কাঁসার মধ্যে উপস্থিত আছে? টিন দেখো কিন্তু কাঁসার মধ্যে উপস্থিত আছে কিন্তু এটা সন্ধিগত মৌল নয়, তাহলে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটা বুঝতে পারলে কি প্রত্যেকে? আমি আরেকবার বলি, দেখো বলছে এই চারটে অপশানের মধ্যে তোমাকে এমন একটা অপশান চুজ করতে হবে মৌলটাকে, যেই মৌলটাকে সন্ধিগত মৌল হওয়া চলবে না এবং তার সাথে সাথে সেটাকে কাঁসার মধ্যে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, তো কোপার, কোবাল্ট এবং ক্রোমিয়াম এগুলো সবগুলোই কিন্তু সন্ধিগত মৌল, তার মধ্যে কোপারটা কাঁসাতে উপস্থিত রয়েছে, তো আমি এটা উত্তর করতে পারবো না কারণ কোপার সন্ধিগত মৌল আর কোবাল্ট আর ক্রোমিয়াম কাঁসাতে নেই, তাই তো। তো কি রয়েছে? টিন রয়েছে এবং টিন মৌলিক সন্ধিগত মৌল নয়, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? প্রশ্নটার মানেটা কি বলতে চেয়েছে? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে পদ্ধতিতে ধাতুর নমনীয়তা অপরিবর্তিত রেখে ভঙ্গুরতাকে কমানো হচ্ছে তাকে কি বলে? পানদান করা, কোয়েঞ্চিং, কোমলায়ন এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে পানদান করা বা টেম্পারিং করা এই প্রসেসটা কী। যে পদ্ধতিতে ধাতুর নমনীয়তাকে অপরিবর্তিত রাখা হচ্ছে, রেখে ভঙ্গুরতাকে কমানো হচ্ছে, সে তাকেই বলা হচ্ছে পানদান করা বা টেম্পারিং করা। কুয়েঞ্চিং প্রসেসটা কি? যে পদ্ধতিতে ধাতুকে খুব কঠিন ও ভঙ্গুর করে তোলা হয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কুয়েঞ্চিং। আর কোমলায়ন করা হচ্ছে কোনো শক্ত ভঙ্গুর ধাতুকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করে খুব ধীরে ধীরে ঘরের উষ্ণতায় আনলে সে ধাতুর কী হয়? নমনীয়তা বৃদ্ধি পায়, এটাকে বলা হচ্ছে কোমলায়ন করা বা অ্যানিলিং করা। ঠিক আছে,
বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে প্রশ্নে কি বলেছে, যে পদ্ধতিতে ধাতুর নমনীয়তা অপরিবর্তিত রেখে ভঙ্গুরতা কমানো হচ্ছে সেটাই কি বলবো? অপশানে পানদান করা। ঠিক আছে, পানদান দেওয়া। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে শোল্ডার, ঠিক আছে, নিচের কোন দুটি ধাতুর সংমিশ্রণে গঠিত একটি সংকর ধাতু? শোল্ডার মানে কিন্তু সৈনিক নয় এখানে। বিজ্ঞানের ভাষায় শোল্ডার হচ্ছে একটা সংকর ধাতু। ঠিক আছে, সেটা কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কমন শোল্ডার বা রংঝাল, যেখানে বলে থাকি রাংঝাল, এটা টিন এবং লেডের সমন্বয়ে গঠিত। কি বললাম? টিন এবং লেডের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল যে শোল্ডার বা রাংঝাল এটা হচ্ছে টিন এবং লেডের সমন্বয়ে গঠিত, যেটা ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোন সংকর ধাতুটি, ঠিক আছে, কোন সংকর ধাতুটি গ্যাস লাইটারে ইউজ করা হয়? যে গ্যাস লাইটারগুলো আমরা ইউজ করি সেখানে কোন সংকর ধাতুটা থাকে? মিক্সড মেটাল, ক্রোম স্টিল, ইনভার, অপশান ডিতে আছে ব্যাবিট মেটাল। তো মনে রাখবে এই মিক্সড মেটাল এটা হচ্ছে সিরিয়াম ও লোহার সমন্বয়ে গঠিত। ঠিক আছে, ক্রোম স্টিল এটা লোহা এবং ক্রোমিয়ামের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, কি বললাম? লোহা এবং ক্রোমিয়ামের সমন্বয়ে গঠিত হচ্ছে ক্রোম স্টিল। ক্রোম থেকে ক্রোমিয়াম এবং স্টিল মানে লোহা। ইনভার এটা লোহা এবং নিকেলের সমন্বয়ে গঠিত, যেটা পেন্ডুলামের দণ্ড, মিটার স্কেল এগুলোর প্রস্তুতিতে ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, পেন্ডুলামের দণ্ডে বা মিটার স্কেলে কোন সংকর ধাতু ইউজ করা হয়? মনে রাখবে ইনভার, যেটা লোহা এবং নিকেলের সমন্বয়ে গঠিত। এবং দেখো ব্যাবিট মেটাল, যেটা টিন, অ্যান্টিমনি এবং কোপারের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, যেটা কি কাজে লাগে? কম ঘর্ষণ বিশিষ্ট বিয়ারিং প্রস্তুত করতে ব্যবহৃত হয় ব্যাবিট মেটাল, যেটা টিন, অ্যান্টিমনি এবং কোপারের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তাহলে আমরা এই কোন ধাতুটাকে, কোন সংকর ধাতুটাকে লাইটারে ইউজ করব? মনে রাখবে মিক্সড মেটাল। এই মিক্সড মেটাল যেটা সিরিয়াম এবং লোহার সমন্বয়ে গঠিত, এটাকে কিন্তু এই গ্যাস লাইটারে ইউজ করা হয়। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়? কাগজ, রূপো, সোডিয়াম এবং অপশান ডিতে আছে সোনা। তো মনে রাখবে অপশান সি সোডিয়াম এই ধাতুকে সহজেই কিন্তু ছুরি দিয়ে কাটা যাচ্ছে। তো এই প্রসঙ্গে মনে রাখবে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই ধাতুগুলিকে খুব সহজেই ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন ধাতুটি পারদ সংকর গঠন করতে পারে না? আমরা কি বলেছিলাম, যদি কোনো সংকর ধাতুর একটি উপাদান পারদ হয় তখন সেটা পারদ সংকর বা অ্যামালগাম গঠন করে। তো বলছে চারটে ধাতুর মধ্যে কোনটি অ্যামালগাম গঠন করতে পারে না? তো মনে রাখবে আয়রন বা লোহা কিন্তু অ্যামালগাম গঠন করতে পারে না। ঠিক আছে, তো এই প্রসঙ্গে মনে রাখবে লোহা, প্ল্যাটিনাম, টাংস্টেন এবং ট্যান্টালাম এই ধাতুগুলি কখনোই পারদ সংকর গঠন করতে পারে না। ঠিক আছে, কি কি বললাম? লোহা, প্ল্যাটিনাম, টাংস্টেন এবং ট্যান্টালাম। ঠিক আছে, এই ধাতুগুলি কখনোই পারদ সংকর গঠন করতে পারে না। আর মনে রাখবে দাঁতের চিকিৎসায় সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। কি বললাম? দাঁতের চিকিৎসাতে সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে আতশবাজিতে লাল শিখা উৎপন্ন হওয়ার জন্য কোনটি দায়ী? একটু আগে আমরা পড়েছি, তো লাল শিখার জন্য দায়ী কোনটা? স্ট্রনসিয়াম ধাতু। তাহলে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, স্ট্রনসিয়ামের জন্যই আতশবাজিতে লাল শিখা উৎপন্ন হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে ধাতুবিদ্যায় খুব ধীরে ধীরে ঠান্ডা করার পদ্ধতিকে কি বলা হয়? কুয়েঞ্চিং, অ্যানিলিং, হার্ডেনিং, কোল্ড ওয়ার্কিং। তো মনে রাখবে যে কোমলায়ন করা বা অ্যানিলিং করাটা হচ্ছে কোনো ভঙ্গুর ধাতুকে খুব উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করে খুব ধীরে ধীরে ঘরের উষ্ণতায় আনা হয়। কী জন্য? ধাতুর নমনীয়তাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে অ্যানিলিং করা বা কোমলায়ন করা। তো মনে রাখবে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, খুব ধীরে ধীরে ঠান্ডা করার পদ্ধতিকে এই ধাতুবিদ্যাতে অ্যানিলিং করা বলা হয়। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে গাড়ির ব্যাটারিতে উপস্থিত বিষাক্ত ধাতব দূষকটি কোনটি? মার্কারি, ক্যাডমিয়াম, লেড এবং কোপার। এই চারটের মধ্যে কোনটি গাড়ির ব্যাটারিতে উপস্থিত
দূষিত ধাতব। মনে রাখবে অপশান সি হবে সঠিক উত্তর, লেড। ঠিক আছে, গাড়ির ব্যাটারিতে লেড থাকে যেটা বিষাক্ত ধাতব। চলো পরের প্রশ্নে। বলছে কোন পদ্ধতি দ্বারা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়? আমরা একটু আগেই পড়লাম যে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশিত করে থাকি। তো সেই পদ্ধতিটার নাম কি? বায়ার পদ্ধতি, ডাউন্স পদ্ধতি, সলভে পদ্ধতি, অপশান ডিতে আছে অসওয়াল্ড পদ্ধতি। তো মনে রাখবে যে পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয় সেটাকে বলা হচ্ছে বেয়ার পদ্ধতি বা বায়ার পদ্ধতি। ঠিক আছে, এবার মনে রাখবে এই যে ডাউন্স পদ্ধতি, এই ডাউন্স পদ্ধতির মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই সেকশন থেকে। এই যে কোন পদ্ধতিতে ধাতুগুলোকে নিষ্কাশন করা হচ্ছে সেই পদ্ধতির নামটা কি? ঠিক আছে, অসওয়াল্ড পদ্ধতিতে মনে রাখবে অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। ঠিক আছে, এবং যে সলভে পদ্ধতি রয়েছে এখানে সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা বেকিং সোডা বলে থাকি, সেটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়, সলভে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করা হয়, এবং ডাউন্স প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ধাতুটাকে নিষ্কাশন করা হয়, এবং বায়ার পদ্ধতির মাধ্যমে বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে কোন সংকর ধাতুটি বৈদ্যুতিক হিটার প্রস্তুতিতে ব্যবহৃত হয়? সোল্ডার, নাইক্রোম, জার্মান সিলভার এবং অপশান ডিতে আছে ইনভার। তো মনে রাখবে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম ব্যবহার করা হয়। ঠিক আছে, এই নাইক্রোম সংকর ধাতুটা নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং লোহা এই চারটে ধাতুর সমন্বয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, কি বললাম? নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং লোহা এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত নাইক্রোম। ঠিক আছে, যেটা বৈদ্যুতিক হিটারে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলছে দেখো, বিমানের কাঠামো ও রকেট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সীসা, অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোপার। মনে রাখবে অ্যালুমিনিয়াম ধাতুটি কিন্তু এই বিমানের কাঠামো এবং রকেট প্রস্তুত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে কোনটি লোহার মরচে পোড়াকে ত্বরান্বিত করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃষ্টির জল, সমুদ্রের জল, পাতিত জল এবং অপশান ডিতে আছে নদীর জল। ঠিক আছে, তাহলে দেখো মরচে পোড়া ত্বরান্বিত হওয়ার কারণগুলো আমরা জেনে নিই আগে, তারপর এই প্রশ্নের উত্তর করব। যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে মরচে পড়ে। যদি উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে গ্রীষ্মকালে কিন্তু মরচে পোড়া হারটা কিন্তু বাড়বে। ঠিক আছে, যদি জলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উপস্থিত থাকে বা যেসব অঞ্চলে অম্ল বৃষ্টি হয় সেখানে কিন্তু মরচে পোড়াটা কিন্তু খুব দ্রুত হয়। ঠিক আছে, এবার দেখো এই সমুদ্রের জল, এই সমুদ্রের জলে মরচেটা বেশি পড়ে। কেন তাড়াতাড়ি পড়ে? না, এখানে ক্লোরাইড লবণ থাকে যেটা NaCl থেকে আসে, যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, সেই জন্য দ্রুত মরচে পড়ে। কেননা জলে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে তাহলে সেটা দ্রুত কিন্তু মরচেটাকে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, সমুদ্রের জল। ঠিক আছে, সমুদ্রের জলে মরচে পোড়াটা কিন্তু ত্বরান্বিত করছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? মরচে থেকে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। মরচে থেকে আজকে অনেকগুলো প্রশ্ন রেখেছি, এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। ঠিক আছে, দেখতে থাকো। পরের প্রশ্নে বলছে পৃথিবী পৃষ্ঠে যে ধাতুটির প্রাধান্য সব থেকে বেশি থাকে সেটি কোনটি? জিঙ্ক, কোপার, অ্যালুমিনিয়াম এবং অপশান ডিতে আছে লোহা। তো মনে রাখবে পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি থাকে অ্যালুমিনিয়াম, Al। ঠিক আছে, এই ধাতুটা পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি পরিমাণে থাকছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। আরও একটা মরচে থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে লোহায় মরচে পড়া এটি কী প্রকার পরিবর্তন? ঠিক আছে, ভৌত পরিবর্তন, না তড়িৎ রাসায়নিক পরিবর্তন, না প্রাকৃতিক পরিবর্তন, না এদের কোনোটিই নয়। মনে রাখবে লোহায় মরচে পড়া এক প্রকারের তড়িৎ রাসায়নিক পরিবর্তন। কি বললাম? তড়িৎ রাসায়নিক পরিবর্তন। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে লোহা নিষ্কাশন করা হয় নিচের চারটে অপশনগুলির মধ্যে কোনটি থেকে? তাহলে আমি তোমাদের একটু আগে কি বলেছিলাম, যেখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা হবে তার আকরিক থেকে, তাহলে এখানে লোহার আকরিক কোনটা আমাকে দেখে নিতে হবে। দেখো সিনাবার, এই সিনাবার হচ্ছে পারদের আকরিক, তাই তো। ডলোমাইট, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক, তাই না। বক্সাইট, দেখো বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে দেখো হেমাটাইট, এটা কিন্তু
লোহার আকরিক। তাহলে লোহা নিষ্কাশন কোথা থেকে করব? হেমাটাইট থেকে করব। বোঝা গেল প্রত্যেকের? কি বলেছিলাম যে কোনো ধাতুকে তার আকরিক থেকে নিষ্কাশন করা যায়। তাহলে আমাকে এই 4টে অপশানের মধ্যে আগে লোহার আকরিক কোনটা দেখে নিতে হবে। এখানে লোহার আকরিক একমাত্র হেমাটাইট রয়েছে, তাহলে হেমাটাইট হবে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, আরও একটা মরচে থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি মরচে পড়ার কারণ? জারণ, বিজারণ, অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে রাসায়নিক বিক্রিয়া। তোমার রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, এই জারণ এবং অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার ফলেই কিন্তু এই মরচে পড়ছে। ঠিক আছে, তখন আমরা কি পড়েছিলাম যে লোহার সাথে এই জল বা অক্সিজেনের বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া করে কি হচ্ছে? ফেরিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা ওই লালচে বাদামি রঙের আস্তরণ ফেলছে লোহার ওপর। ঠিক আছে, তো এই জারণ প্রক্রিয়া ঘটছে এখানেতে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে লোহার তৈরি দ্রব্যের ওপর মরচে পড়লে, ঠিক আছে, লোহার ওজন হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে, প্রথমে বৃদ্ধি পায় পরে কমে যায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো লোহার ওপর যদি মরচে পড়ে তাহলে কিন্তু আলটিমেটলি লোহার ওজনটাই কিন্তু বৃদ্ধি পাবে। কি বললাম? আলটিমেটলি লোহার ওজনটাই বৃদ্ধি পাবে। দেখো লোহার ওপর কী হচ্ছে? আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইডে একটা আস্তরণ পড়ছে তো, তাই না? এই যে বিক্রিয়াটা ঘটছে লোহার ওপর, আলটিমেটলি তাহলে ওজনটাই কিন্তু বাড়ছে। ঠিক আছে, তো এবার মনে রাখবে এই যে মরচে পোড়াটা, এটাকে নিবারণ করার তো প্রসেস রয়েছে। একটা প্রসেস তোমাদের আমি একটু আগেই বলেছিলাম, গ্যালভানাইজেশন। এছাড়া দেখো রয়েছে ইলেকট্রোপ্লেটিং, ক্যাথোডিক সুরক্ষা, পেইন্টিং বা গ্রিজিং। এগুলো কিন্তু আমরা ইউজ করে এই লোহার ওপর কিন্তু এই মরচে পোড়াটা কিন্তু আমরা আটকাতে পারি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। ওই নিচের কোন মৌলের প্রসারণশীলতা ধর্ম সব থেকে বেশি? ঠিক আছে, এই 4টে মৌলের মধ্যে কোনটির প্রসারণশীলতা সব থেকে বেশি? মনে রাখবে সোনার প্রসারণশীলতা ধর্ম সব থেকে বেশি, মানে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আর মনে রাখবে সোনা ও রূপোর নমনীয়তা ধর্ম সব থেকে বেশি। ঠিক আছে, কি বললাম? সোনা ও রূপোর নমনীয়তা ধর্ম সব থেকে বেশি, আর সোনার প্রসারণশীলতা ধর্ম সব থেকে বেশি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? এটাই ছিল আজকের সেশনের শেষ প্রশ্ন। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের সেকেন্ড পেড ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, তাই যারা মনে করছো একটা গাইড দরকার তোমাদের, আমি সবাইকে বলবো না, আমি সেলফ স্টাডি করতে আমি নিজেও পছন্দ করি এবং তোমাদেরকেও বলি। তো যারা সেলফ স্টাডি করছো তারা করতে থাকো, যাদের মনে হচ্ছে একটা গাইড দরকার তারা আমাদের কাছে এনরোল করতে পারো। আমাদের ব্যাচটির টোটাল কোর্স ফি হচ্ছে 1499 টাকা। কি বললাম? মাত্র 1499 টাকা হচ্ছে টোটাল কোর্স ফি। কোনো রকম এক্সট্রা ফিস কিন্তু নেওয়া হয় না। এই 1499 টাকার মধ্যে তুমি কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। কী কী পাবে? প্রতিদিন প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, এবং ফুল যে মক টেস্ট 115 নম্বরের সেই মক টেস্ট কিন্তু আমাদের কাছে 20টা পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য কিন্তু যথেষ্ট। ঠিক আছে, আর কোনো রকম কিন্তু এক্সট্রা ফিস কিন্তু আমাদের নেওয়া হয় না। যারা অ্যাডমিশন নেবে বলে ভাবছো এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, আমি নাম্বারটা তোমাদের একবার লিখে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, যারা ডিটেলসে জানতে ইচ্ছুক, দেখো আমাদের কাছ থেকে আগের বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজে চান্স পেয়েছে। তাই সেই সরকারি কলেজের চান্স যদি তুমিও পেতে চাও আমাদের কাছে নিতে পারো গাইড। আমাদের গাইড কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে, এটুকু আমরা বিশ্বাস করি। ঠিক আছে, এবং আমাদের স্টুডেন্টরাও কিন্তু বিগত বছরে বিশ্বাস করেছে, তার ফল তারা পেয়েছে। তোমরাও বিশ্বাস আমাদের করতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।